আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সার্চ এডুকেশনে আমি নুসরাত জাহান ভূঁইয়া আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে সাহিত্যের রূপ ও রীতি নিয়ে সাথে আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সাহিত্যের রূপ ও রীতি, হায়াত মাহমুদ। লেখক পরিচিতি: হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর জীবনযাপন করছেন। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তী সময়ে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। সাহিত্য বিশাল পরিধির একটা বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। কবিতা ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতিকবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হলো পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। বনবাসে থাকার সময় লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন সুপর্ণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যেই যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা। অর্থাৎ এক কথা, মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতিকবিতা হিসাবে পরিচিত। গীতিকবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘও হয় তাতেও অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলী। নাটক বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তকারে মুদ্রিত হয়ে তখন তা ছাপাখানা ছিল না, ঘরে ঘরে পঠিত হতো না। নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। সংস্কৃত আলকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, যেমন শেক্সপিয়ারও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলকারিকদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য, সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত থাকে: 1 প্রারম্ভ, 2 প্রবাহ অর্থাৎ কাহিনীর অগ্রগতি, 3 উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, 4 গ্রন্থিমোচন অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ, 5 উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি, বিয়োগান্তক নাটক, কমেডি বা মিলনান্ত নাটক এবং প্রহসন ফার্স এই 3টি বিভাগে বিভক্ত করা যায়। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চের নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম: মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না,
ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে, বাস্তব অবস্থার আকাঙ্ক্ষার সঙ্গে, প্রাপ্তিযোগের উদ্দেশ্যের সঙ্গে, উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে। তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। ছোট গল্প। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুচারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছোটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথার ভিতরে বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়। তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প হলে উপন্যাসিকা কথা চল ছিল, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেই সবের মধ্যে ছোট গল্পই হচ্ছে বয়সের সর্বকনিষ্ঠ। ছোট গল্পেও থাকে উপন্যাসের মধ্যে কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তার শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভিতরে থেকে বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলা যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট গল্পেরও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সেই বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালেন পো 1809 থেকে 1849 মনে করতেন, আধ ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। বলাই বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। উপন্যাস সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসে সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়। কিন্তু পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী গদ্যে লেখা হতো, তখন অবশ্য তাকে উপন্যাস বলা হতো না। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত এবং তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই উপেক্ষাকৃত কাহিনী আধুনিক কালে গদ্যে কাহিনী লেখা হয়েছে, যেমন প্লট বা ছোট গল্প, উপন্যাস, রম্য কাহিনী ইত্যাদি। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। ওই প্লট বা আখ্যানভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়। বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী এবং অনেকের মতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। কপালকুণ্ডলা, বীরবৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী কথাসাহিত্য। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণধর্মী উপন্যাস ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল। প্রবন্ধ আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কি রকম। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান পৃষ্ঠাকে পরিতৃপ্ত করা। কোনো সন্দেহ নেই এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। ধরা যাক সংবাদপত্রে যাবতীয় খবরাখবর, দেশের বিদেশের মহাকাশের ইত্যাদি সবই গদ্য ভাষায় রচিত এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণরূপে গণ্য করা চলবে না, যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুট না হয়, তো তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এ কারণে খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখায় গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনায় প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত। তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন, তাকে প্রবন্ধ নামে অভিহিত করা হয়।
প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণীবিভাগ আছে, তন্ময় অবজেক্টিভ প্রবন্ধ ও মনময় সাবজেক্টিভ প্রবন্ধ। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি, মধ্য ও অন্ত সমন্বিত চিন্তা প্রধান সৃষ্টি। এ জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়। আরেক শ্রেণীর রচনাও সম্ভব যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তিহৃদয় প্রধান হয়ে ওঠে। এদেরকে মনময় প্রবন্ধ বলে। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ের। ফার্সি ভাষায় ব্যালেড বলে একটি শব্দ আছে, ইংরেজিতে ব্যালেডই বলে, এর বাংলা অর্থ নেই। বাংলায় বলা যেতে পারে চারুকথন। ব্যাল শব্দের অর্থ সুন্দর, চমৎকার, আর ল্যাট অর্থ লেটার, অক্ষর। ব্যালেড মনময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনাই এই জাতীয় মনময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। অনেকে এই ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী। রম্য রচনা নামে একটা কথা অনেকদিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি এক জাতীয় লেখা নয়। ব্যালেড বোঝাতে রম্য রচনা ব্যবহার করা ঠিক নয়, কারণ রম্য রচনা শব্দদ্বয়ের রম্য শব্দের ভিতরে এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় দিয়ে নয়, অথচ রম্য রচনার বিষয় খুবই গুরুগম্ভীর হতে পারে, কিন্তু প্রকাশভঙ্গীয় ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। শতাব্দী টিকা। মেঘনাদ বধ কাব্য। কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত রচিত আধুনিক বাংলা মহাকাব্য। রামায়ণ প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। মহাভারত প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। যা নেই ভারতে তা নেই ভারতে, যা মহাভারতে নেই তা ভারতবর্ষের কোথাও নেই, এমন বোঝানো হয়েছে। লঙ্কাদ্বীপ সিঙ্গুল দ্বীপ, বর্তমান নাম শ্রীলঙ্কা। অতুল প্রসাদ সেন 1871 সালে জন্মগ্রহণ করেন, 1934 সালে মৃত্যুবরণ করেন। জন্ম ঢাকায় 1871-এর 20 অক্টোবর এবং মৃত্যু লখনৌ শহরে 1934 সালের 26 আগস্ট। তিনি ব্যারিস্টারি পাশ করে স্বাধীনভাবে ওকালতি ব্যবসা শুরু করেন। সঙ্গীত রচনার জন্য বাঙালির সংস্কৃতি জগতে চিরস্মরণীয় হয়ে আছেন। তার ভক্তিগীতি ও দেশাত্মবোধক গান অদ্যাবধি জনপ্রিয়। অনুপ্রতন রবীন্দ্রনাথের সাংঘাতিক নাটক। H.G. ওয়েলস 1866 থেকে 1946, ইংরেজি ঔপন্যাসিক, সাংবাদিক ও ঐতিহাসিক বৈজ্ঞানিক কল্পকাহিনী স্রষ্টা। একাঙ্কিকা এক অঙ্কের নাটককে বলা হয়। এডগার অ্যালান পো 1809 সালে জন্মগ্রহণ করেন, 49 সালে মৃত্যুবরণ করেন। আমেরিকার কবি, গল্পকার ও সমালোচক। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 322 অব্দে মৃত্যুবরণ করেন। গ্রিক দার্শনিক, বিজ্ঞানী ও সাহিত্য সমালোচক। দার্শনিক প্লেটোর শিষ্য ছিলেন। কপালকুণ্ডলা 19 শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। উপন্যাসের নামকরণ করা হয়েছে নায়িকার নামে। কালাপাহাড় একটি ঐতিহাসিক চরিত্র। হিন্দু ধর্ম বিদেশী এক সেনাপতি, দুর্ধর্ষ ও নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ 1844 থেকে 1912 বাংলা নাটকের যুগন্ধর পুরুষ। নাট্য রচনার পাশাপাশি অভিনয় করতেন। অভিনেতা হিসেবে অভূতপূর্ব সুনাম অর্জন করেছিলেন। চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতবর্ষের এক বিখ্যাত নৃপতি। রাজত্বকাল 320 থেকে 330 খ্রিস্টাব্দ। কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের 1863 থেকে 1913 বিখ্যাত নাটক চন্দ্রগুপ্ত 1911 সালে প্রকাশিত হয়। চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। জনা পৌরাণিক নাটক। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 থেকে 1971 আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার। দ্বিজেন্দ্রলাল রায় 1863 থেকে 1913 কবি, নাট্যকার ও সঙ্গীত রচয়িতা। তার শাহজাহান ও চন্দ্রগুপ্ত অত্যন্ত জনপ্রিয় নাটক। দীনবন্ধু মিত্র 1830 থেকে 73 বাংলা নাট্য সাহিত্যের যুগস্রষ্টা লেখক। নীলদর্পণ তার সর্বাধিক খ্যাত নাটক। 1860 সালে প্রকাশিত হয় সধবার একাদশী, তার বিখ্যাত প্রহসন। রজনীকান্ত সেন 1865 থেকে 1910 সিরাজগঞ্জের ভাঙ্গাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্বরচিত গানের সুকণ্ঠ গায়ক ছিলেন। তার দেশাত্মবোধক গান বিপুল জনপ্রিয়তা অর্জন করে। রমেশচন্দ্র দত্ত 1848 থেকে 1909 কলকাতায় জন্মগ্রহণ করেন, প্রথম বাঙালি কমিশনার। খ্যাতনামা ঔপন্যাসিক। বঙ্গবিজেতা, মাধবিকা অঙ্কন, জীবন প্রভাত, জীবন সন্ধ্যা, সংসার, সমাজ তার উল্লেখযোগ্য উপন্যাস। রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক উপন্যাস। রাজা রামমোহন রায় 1772 থেকে 1833 পশ্চিমবঙ্গের হুগলিতে তিনি জন্মগ্রহণ করেন। সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক ও বহু ভাষাবিদ পণ্ডিত। বাংলা গদ্যের প্রস্তুতি পর্বের শিল্পী। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, গৌড়ীয় ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। সমরেশ বসু 1924 থেকে 1988 আধুনিক বাংলা সাহিত্যের স্বনামধন্য ঔপন্যাসিক। দৃশ্যকাব্য প্রাচীন অলঙ্কার শাস্ত্রী নাটককে দৃশ্যকাব্য বলা হয়ে থাকে। নকশিকথার মাঠ পল্লীকবি জসীমউদ্দীন রচিত আখ্যান কাব্য। নীলদর্পণ দীনবন্ধু মিত্রের নাটক। দেশে তৎকালীন শাসনকর্তা ব্রিটিশদের হুকুমে বাধ্যতামূলক নীল চাষ করানোর সমালোচনা করে এই নাটক রচিত হয়েছিল।
পৌরাণিক নাটক, ভারতবর্ষীয় পুরাণের কোনো কাহিনী অবলম্বনে রচিত নাটক। প্রফুল্ল, নাট্যকার অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের লেখা নাটক। প্রহসন, উপন্যাস বা নাটকের রচনা শৈলী অবলম্বনে হাস্যরসাত্মক রচনা। প্লট, গল্প, উপন্যাস, নাটকের কাহিনী অংশকে প্লট বলা হয়। বনফুল, গল্পকার ও ঔপন্যাসিক বলাচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বা লেখক নাম। বন্দে মাতরম, এই দুই শব্দের অর্থ জননীকে অর্থাৎ মাকে বন্দনা করি। বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে স্বরচিত এই গানটি যুক্ত করেছেন। বিচিত্র প্রবন্ধ, রবীন্দ্রনাথ রচিত একটি প্রবন্ধ সংকলন গ্রন্থ। বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। বুদ্ধদেব, পৌরাণিক নাটক। বৈষ্ণব কবিতা, প্রাচীন বাংলাদেশে প্রচলিত গীতি কবিতা ও গান। মঙ্গল কাব্য, বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত এক ধরনের কাহিনী কাব্য। মহাভারত, প্রাচীন ভারতবর্ষের দুটি মহাকাব্যের একটি, অন্যটি রামায়ণ। মূল রচনা সংস্কৃত ভাষায় লিখিত হয়েছিল, অনেক পরে বাংলায় অনুদিত হয়। মহারাষ্ট্র জীবন প্রবাদ, 19 শতকের ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক উপন্যাস। মাধবী কঙ্কন, রমেশচন্দ্র দত্ত রচিত উপন্যাস। রক্তকরবী, রবীন্দ্রনাথ রচিত সাংকেতিক নাটক। রাজপুত জীবন সন্ধ্যা, রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক উপন্যাস। রামপ্রসাদ সেন, আনুমানিক 1773 সালে জন্মগ্রহণ করেন, 81 সালে মৃত্যুবরণ করেন। কবি ও সঙ্গীত রচয়িতা, ভক্তিগীতি রচনার জন্য বিখ্যাত। এই গানকে রামপ্রসাদী আখ্যা দেওয়া হয়। শহীদুল্লাহ কায়সার, 1927 সালে জন্মগ্রহণ করেন, 71 সালে মৃত্যুবরণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। শাহজাহান, নাট্যকার ও কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক। স্বপূর্ণখা, রামায়ণ মহাকাব্যের কাহিনীতে লঙ্কার রাজা রাবণের বোন। শেক্সপিয়ার, 1564 থেকে 1616, ইংরেজি কবি ও নাট্যকার। শ্রব্যকাব্য, যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত, এর বিপরীতে রয়েছে দৃশ্যকাব্য। সংস্কৃত আলকারিক বৃন্দ, প্রাচীন সংস্কৃত সাহিত্য বিষয়ে পুরানো আমলে যারা আলোচনা করেছেন, বইপত্র লিখেছেন। সীতা, পৌরাণিক চরিত্র। রামচন্দ্রের স্ত্রী, লঙ্কার রাজা রাবণ অপহরণ করে নিয়ে যায়, তার ফলে রাবণের বিরুদ্ধে রাম যুদ্ধযাত্রা করেছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক সীতা 1908 সালে প্রকাশিত হয়। সজনবাদিয়ার ঘাট, পল্লীকবি জসীমউদ্দীন রচিত কাহিনী কাব্য। হাসান আজিজুল হক, জন্ম 1940 সালে, বাংলাদেশের বিখ্যাত কথাশিল্পী। পাঠ পরিচিতি, সাহিত্য নানা ধরনের, অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান, তেমনি বিভিন্ন রকম সৃষ্টিকর্ম নিয়ে সাহিত্য। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় আছে। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে সাহিত্যের জগৎ। আবার প্রত্যেকের কিছু শাখা প্রশাখা আছে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে সাহিত্যের এইসব রীতির পরিচয় পাওয়া যায়। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি উপশিরোনামে লেখক প্রত্যেকটি রীতির স্বরূপ চরিত্র তুলে ধরেছেন। প্রবন্ধটি মূলত বাংলা ও বিশ্ব সাহিত্যের আলোকে সাহিত্যের রূপ, রীতি ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেয়, যা স্থানীয় ও আন্তর্জাতিক সাহিত্য পাঠে আমাদের উৎসাহিত করে। তারপর দেখো এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। যা নেই ভারতে তা নেই ভারতে, মন্তব্যটি কোনটি সম্পর্কে? ক গীতি কবিতা, খ ছোট গল্প, গ মহাকাব্য, ঘ কাহিনী কাব্য। গ মহাকাব্য। 2 পাঠক সমাজে উপন্যাস সাহিত্য বহুল পঠিত ও জনপ্রিয়, কারণ উপন্যাস 1 সহজ সরল প্রাঞ্জল, 2 পাঠক নিজেকে খুঁজে পায়, 3 এখানে সমাজ, দেশ ও জাতির প্রতিফলন ঘটে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 ও 3। এখানে আনসারটি হবে ঘ 1 2 ও 3। 3 গল্প পাঠ শেষ করেও পাঠক কাহিনীর সমাপ্তি খোঁজে, বক্তব্যটি ধারণ করে যে পংক্তি। ঘটনার ঘন ঘটা, 2 শেষ হয়ে হইল না শেষ, 3 অন্তরে অতৃপ্তি রবে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 ও 3। এখানে সেটি হবে গ 2 ও 3, অর্থাৎ শেষ হয়ে হইল না শেষ, অন্তরে অতৃপ্তি রবে। 4 জীবনের পুনরাবৃত্তি খণ্ডাংশকে লেখক রস নিবিড় করে ফুটিয়ে তোলেন। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্তে কোনো বিশেষ পরিবেশের মধ্যে স্বল্প সংখ্যক চরিত্রের মাধ্যমে এর পরিণতি ঘটে। উদ্দীপকের সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে? ক কবিতা, খ ছোট গল্প, গ উপন্যাস, ঘ নাটক। এখানে হবে খ ছোট গল্প। তো দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে, তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে নিই। উত্তর পৌরাণিক বা ঐতিহাসিক কোনো ঘটনা আয়তনে বিশাল, কাহিনী বিভিন্ন স্বর্গে বা পর্বে বিভক্ত থাকে, সাধারণত পদ্যে রচিত হয়, তবে গদ্যেও হতে পারে। এর নায়ক হবে বীর, প্রভাবশালী, আপসীন, ধীরচেতা। কাহিনীর উত্থান পতন থাকবে। ক সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি? সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। খ নাটকের দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন? নাটকে কোনো কাহিনীকে সংলাপ ও অভিনয়ের মাধ্যমে একই সাথে দর্শকদের সামনে তুলে ধরা হয় বলে নাটকের দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলে। সংস্কৃত আলকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন, কেননা প্রাচীনকালে বেশিরভাগ নাটকই কবিতাকারে রচিত হতো, এখনও নাটকের কাব্যিক দিকটি রয়ে গেছে। আবার নাটকে যেহেতু অভিনয়ের মাধ্যমে মানুষের সামনে ঘটনার দৃশ্যাবলী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, তাই তাকে দৃশ্যকাব্যও বলা হয়। গ উদ্দীপকের বক্তব্যে সাহিত্যের রূপ ও রীতি রচনা সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বিদ্যমান ব্যাখ্যা করো।
উদ্দীপকের বক্তব্যে সাহিত্যের রূপ ও রীতি রচনার মহাকাব্যের বৈশিষ্ট্য বিদ্যমান। কোনো পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা বিভিন্ন পর্ব ও স্বর্গে বিভক্ত হয়ে যখন কবিতাকারে প্রকাশিত হয় তখন তাকে মহাকাব্য বলে। মহাকাব্য আয়তনে বিশাল হয়, তবে কখনো তা গদ্যেও রচিত হয়ে থাকে। উদ্দীপকের যে বক্তব্য তুলে ধরা হয়েছে তাতে বর্ণিত আছে যে পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী নির্ভর বিশাল আয়তনের কাব্যের কথা, যার নায়ক হবে বীর, প্রভাবশালী বা আপোষহীন ও দৃঢ়চেতা। এই একই বিষয় আমরা সাহিত্যের রূপ ও রীতি রচনার মহাকাব্যের পরিচিতি অংশে পাই, যেখানে লেখক মহাকাব্যের বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। ঘ. উদ্দীপকে বর্ণিত দিকটি সাহিত্যের একমাত্র দিক নয়, বরং এর শাখা প্রশাখা বিস্তৃত। মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দীপকে বাংলা সাহিত্যের একটিমাত্র শাখা মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে, কিন্তু আলোচ্য রচনায় সাহিত্যের নানা শাখা প্রশাখার বিস্তৃত পরিচয় রয়েছে। কোনো পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা যখন বিভিন্ন স্বর্গে ও পর্বে বিভক্ত হয়ে বিশাল আয়তনে কবিতাকারে রচিত হয় তখন তাকে মহাকাব্য বলে। মহাকাব্য তাই বিশাল আয়তনের কাহিনী কবিতা। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের কবিতা অংশে আমরা মহাকাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। এতে বর্ণিত আছে যে বিশাল আয়তনে কবিতাকারে রচিত কোনো পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনীকে মহাকাব্য বলা হয়। এর নায়ক হবে বীর বা প্রভাবশালী, আপোষহীন ও দৃঢ়চেতা। কাহিনীর উত্থান পতন থাকবে, যেমন রামায়ণ বা মহাভারত। একই ঘটনা আমরা উদ্দীপকের বক্তব্যেও দেখতে পাই। উদ্দীপকে শুধু মহাকাব্যের দিকটি ফুটে উঠলেও সাহিত্যের আরও অসংখ্য দিক রয়েছে, যেমন কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি। আবার এগুলো নানা শাখা প্রশাখায় বিভক্ত, যেগুলো সাহিত্যের রূপ ও রীতি রচনায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে শুধু মহাকাব্যই নয়, রয়েছে তার নানা স্তর। সাহিত্য বটবৃক্ষের মতো শৈল্পিক ছায়া বিস্তার করে মনোরঞ্জন করে চলে পাঠকের মন। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট করবে, আর নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।